হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, ভেক্টর। তো ভেক্টর সম্পর্কে তোমরা অলরেডি ধারণা আছে যে এর আগে আমরা ক্লাস 9 পড়েছি যে কোন রাশিটা ভেক্টর, কোন রাশিটা স্কেলার। তো ওই রকম বাচ্চাদের মতো কোশ্চেন ক্লাস 11-এ আসবে না, ঠিক আছে? তা সত্ত্বেও আমি ইন্ট্রোডাকশনের জন্য জাস্ট স্কেলার আর ভেক্টর সম্পর্কে একটা বলে দিচ্ছি যে এটা স্কেলার হয়, এরকম ভেক্টর হয়। এগুলো কিন্তু বাচ্চাদের মতো কোশ্চেন, এগুলো ক্লাস 11-এ আসবে না, তবে জানা দরকার কোনটা স্কেলার কোনটা ভেক্টর। যদি তোমরা ভুলে গিয়ে থাকো তো এটা মনে করার চেষ্টা করবে। দেখো, স্কেলার রাশি কি? যেগুলোর মান আছে কিন্তু নির্দিষ্ট দিক নেই, সেগুলো হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে? তো আর ভেক্টর রাশি কি? যেগুলোর মান আর নির্দিষ্ট দিক দুটোই আছে, সেটাকে বলা হবে ভেক্টর রাশি। ওকে, এবার স্কেলার রাশির প্রথম যে পার্থক্যটা আমি দিয়েছি, প্রথম পার্থক্যটা তো সবাই জানো। এবার দ্বিতীয় যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, ক্লাস 12-এর জিনিস, 11-এর জিনিস। সেটা কি? যে স্কেলার রাশির যে সংযোজন সেটা সাধারণ নিয়মেই হয়, ঠিক আছে? আর ভেক্টর রাশির যে সংযোজন সেটা ভেক্টর বীজগণিত অর্থাৎ ভেক্টর অ্যালজেব্রার মাধ্যমে হয়। তো ভেক্টর অ্যালজেব্রা কী জিনিস, ভেক্টর বীজগণিত কী জিনিস, সেটা সম্পর্কে আমরা আজকে জানবো। আর দেখো, এই 2 নাম্বারটার মানে কি? স্কেলার রাশির যে যোগ হয়, যেরকম ধরো তোমাকে যোগ করতে বলেছে যে 5+3, তুমি কত যোগ করবে? অ্যান্সার কত হবে? 8 হয়ে যাবে, ঠিক আছে? আর এই যোগটা কিভাবে করলে? তুমি সাধারণ নিয়মে করলে, ঠিক আছে? কিন্তু ভেক্টরের যখন যোগ করতে হবে, অর্থাৎ তোমাকে যদি বলা হয় এ হলো একটা ভেক্টর আর বি হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে? তো এই দুটো ভেক্টরের যোগফল কি হবে সেটা কিন্তু সাধারণ বীজগণিতের নিয়মে হবে না, ঠিক আছে? তুমি a+b লিখতে পারবে না, এটার রেজাল্ট কিন্তু একটু অন্যরকম হবে। তো এই যে বীজগণিত, এটাকে বলা হয় ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিত, ঠিক আছে? তো সেই ভেক্টর বীজগণিতের নিয়মে ভেক্টরের যোগফল করা হয়। আর স্কেলার যোগফল সাধারণ নিয়মে আমরা করি। যেরকম তোমার কাছে দুটো পেন আছে, তোমার বন্ধু তোমাকে 3টা পেন দিল, তোমার কাছে কটা পেন থাকলো? 5টা পেন, ঠিক আছে? এরকম ওটা স্কেলারের আর ভেক্টরের যোগফল আমরা আজকেই শিখবো, ঠিক আছে? এবার উদাহরণ থেকে উদাহরণগুলো দেখে নাও। যে দৈর্ঘ্য একটা স্কেলার রাশি, ভর একটি স্কেলার রাশি, সময় স্কেলার রাশি, দ্রুতি স্কেলার রাশি, আপেক্ষিক গুরুত্ব, কর্মদক্ষতা, তারপরে হচ্ছে পারমাণবিক ভর, আণবিক ভর, শক্তি, কার্য, ক্ষমতা, উষ্ণতা, তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, ঘনত্ব, চাপ, আয়তন, এগুলো সমস্ত কিছু কিসের উদাহরণ? স্কেলার রাশির উদাহরণ। আর ভেক্টর রাশি কিন্তু কমই আছে, ঠিক আছে? তো ভেক্টর রাশির মধ্যে সরণ আছে, বেগ আছে, ত্বরণ আছে, মন্দন আছে, বল আছে, ক্ষেত্রফল আছে, এগুলো হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ, ঠিক আছে? তো উদাহরণগুলো মাথায় রাখবে, অনেক সময় পরীক্ষায় দিতেই পারে যে শক্তি একটি স্কেলার রাশি না ভেক্টর রাশি। তো শক্তি হলো একটি স্কেলার রাশি, ঠিক আছে? তো দেখো, তোমাকে এইগুলো জিনিস মনে রাখার উপায় বলে দিচ্ছি। দেখো, তুমি ভেক্টরগুলো যদি মনে রাখতে পারো যে এইগুলো আমি ভেক্টরের মধ্যে পড়েছি, ঠিক আছে, তাহলে কিন্তু সুবিধা হয়ে যাবে। ওকে, তাহলে তোমার এইগুলো ভেক্টরের বাইরে যেগুলো সেগুলো স্কেলার হবে, ঠিক আছে? তা সত্ত্বেও আমি লিখে দিলাম, পড়ে রাখবে যে এটা স্কেলার হয়, এটা ভেক্টর হয়। আর প্রত্যেকটা টার্ম সম্পর্কে আমরা জেনে নেব, কোনো অসুবিধা নেই তোমার। এবার দেখো, ভেক্টর সম্পর্কে আরও কিছু ডিটেলসে বলি। দেখো, এই পর্যন্ত তোমরা স্কেলার যে পড়েছো, যেরকম ধরো তোমাকে যদি একটা রেখা আঁকতে বলা হয় যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা রেখা আঁকো, তুমি কি করবে? যে একটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এরকম একটা রেখা স্কেল দিয়ে এঁকে দিলে, এটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ঠিক আছে? ওটা হলো স্কেলার। এবার যদি সেটার একটা নির্দিষ্ট দিক দিয়ে দিই, এখানে কোন 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 দিকে হতে পারে? হয় এই দিক, নয়তো এই দিক, তাই তো? তো ধরে নাও এই দিক যদি দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? ভেক্টর হয়ে যাবে। আর এই ভেক্টরটাকে এই যে, যেমন ধরো এখানে যেটা এ থেকে বি এর দিকে একটা রেখা আমি টেনেছি, এই রেখাটার যে মান সেটা স্কেল দিয়ে মাপলে আমি পেয়ে যাব যে ধরো 5 সেন্টিমিটার হোক, 7 সেন্টিমিটার হোক, কিছু একটা বেরোবে, সেটা হচ্ছে তার মান। আর দিক কোনটা? দিকটা হচ্ছে এ থেকে বি এর দিকে, যেটা আমি এইভাবে এই চিহ্ন দিয়ে বুঝিয়েছি, ঠিক আছে? তো বইয়ে কি কি টার্ম পাবে? বইয়ে এরকম টার্ম পাবে যে এবি, শুধু এবি লেখা থাকতে পারে, ঠিক আছে? শুধু এবি বলতে এই ভেক্টরটার মান বোঝাচ্ছে, ঠিক আছে? আবার যদি এবি ভেক্টর মড যদি দেওয়া থাকে, এটাকে বলে মড, MOD বলে, ঠিক আছে? মড। তো এই যে দুই পাশে যে আমি দিলাম এবি ভেক্টরের মড, এটা মানেও হচ্ছে এই ভেক্টরটার মান, ঠিক আছে?
আবার যদি শুধু এ অর্থাৎ এর যে লেন্থ, এই যে আমি এখানে যে লিখেছি শুধু এ, এর যে লেন্থ সেটাও কিন্তু কি হলো, এর মান হলো। তাহলে মান যখন বোঝাবে তখন শুধু হয় এবি, শুধু এবি দিবে, এই ভেক্টরটা যদি এবি হয় তাহলে ওই শুধু এবি দিবে। আর এরকমও দিতে পারে ভেক্টর দিয়ে দিল, তার পাশে মড দিয়ে দিল, এটাও মান বোঝাচ্ছে। আর শুধু এও লিখতে পারে ওর মান, ঠিক আছে। আর ওই ভেক্টর কিভাবে বোঝাবে, এ বি তার উপরে এরকম একটা তীর চিহ্ন, এটার দ্বারা বোঝাবে সেই ভেক্টরটা হচ্ছে এবি ভেক্টর, ঠিক আছে। তাই জন্য আমি লিখে দিয়েছি যে এবি এবি হলো ভেক্টর, আর এবি ভেক্টরের মড যদি দেয় তার মানে হচ্ছে তার মান, সেটা হলো শুধু এ। তার মানে এবার তোমাকে আমি প্রশ্ন করি, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই ভেক্টরটার মান বোঝাচ্ছে। এটার দ্বারা কি বোঝাচ্ছে, এই ভেক্টরটার মান বোঝাচ্ছে। এটার দ্বারা কি বোঝাচ্ছে, এই ভেক্টরটাকে বোঝাচ্ছে, গোটা ভেক্টর, এর মধ্যে মানও আছে দিকও আছে। আর এটার দ্বারা কি বোঝাচ্ছে, এটার দ্বারা বোঝাচ্ছে এবি ভেক্টরের মান, ঠিক আছে, ক্লিয়ার। এবার এবার বিভিন্ন টাইপের ভেক্টর হয়, সমান ভেক্টর, তারপরে তোমার একরেখীয় ভেক্টর, একতলীয় ভেক্টর, একক ভেক্টর, ওগুলো সম্পর্কে পড়বো। তো সমান ভেক্টর এখানে নাম শুনেই বোঝা যাচ্ছে, এর ইংলিশ নাম হচ্ছে ইকুয়াল ভেক্টর। তো সমান ভেক্টর মানে কি, এদের মান আর দিক একই হতে হবে, ঠিক আছে। যেরকম ধরো এবি ভেক্টর, এর মান কত, স্কেল দিয়ে দেখলে এটাও ধরো দেখালো 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, তাহলে মানও একই। আর দিক কোন দিকে, দিকও দেখো এই একই দিকে কিন্তু, ঠিক আছে, উত্তর দিক। বিপরীত ভেক্টর কোনটা, এর কিন্তু মান এক হবে কিন্তু দিকটা কি হবে, বিপরীত হবে। যেরকম দেখো দুটোকে যদি স্কেল দিয়ে মাপা যায়, দেখা হলো দুটোই 5 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, কিন্তু দিকটা কি হচ্ছে, দিক কিন্তু বিপরীত, একটা এই দিকে তো আর একটা তার ঠিক বিপরীত দিকে, 180 ডিগ্রি। এবার একটা কোশ্চেন আসতে পারে যে বিপরীত ভেক্টর, দুটো বিপরীত ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, অ্যান্সার কি হবে 180 ডিগ্রি। দুটি সমান ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 0 ডিগ্রি। এই যে সমান ভেক্টর, সমান ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল তো জিরোই হবে, কারণ এরা তো সমান্তরাল, সুতরাং অ্যাঙ্গেল কত হবে, 0। আর বিপরীত ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। আর বিপরীত ভেক্টরকে এভাবে প্রকাশ করা হবে যে এবি ভেক্টর, এবি ভেক্টর আর সিডি ভেক্টর, এই দুটো যদি বিপরীত ভেক্টর হয় তাহলে তাদের দুটোকে ইজ ইকুয়ালস টু মাইনাস দিয়ে প্রকাশ করতে হয়, ঠিক আছে, এবি ইজ ইকুয়ালস টু সিডি মাইনাস। এবার একরেখীয় ভেক্টর, একরেখীয় ভেক্টর বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে মানে যে ভেক্টরগুলো সমান্তরাল থাকবে, সমান্তরাল অর্থাৎ যে সমস্ত ভেক্টর সমান্তরাল অথবা একই রেখার উপর অবস্থিত সেগুলোকে বলা হবে একরেখীয় ভেক্টর। সমান্তরাল অথবা একই রেখার উপর অবস্থিত যেগুলো, সেগুলো হচ্ছে একরেখীয় ভেক্টর। সেই ভেক্টরগুলো মান একই হতে পারে আবার আলাদাও হতে পারে। আবার দিক, দিকও কিন্তু সমান একই দিকে হতে পারে আবার বিপরীত দিকেও কিন্তু হতে পারে, ঠিক আছে। যেরকম উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে, যে এ দেখো এবি ভেক্টর, এখানে যে এবি ভেক্টর আছে, সিডি ভেক্টর আছে, ইএফ ভেক্টর আছে, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি ভেক্টর, পরস্পর একরেখীয় ভেক্টর। কেন একরেখীয় ভেক্টর হচ্ছে, কারণ এরা সমান্তরাল, এবি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ, ঠিক আছে। এখানে কিন্তু এটার কোনো ব্যাপার নেই যে এটা যেরকম এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সমান হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। দৈর্ঘ্য যা তা হতে পারে, ছোটও হতে পারে বড়ও হতে পারে, ঠিক আছে। আবার এটা এই দিকে আছে বলে এটাকেও এই একই দিকে হতে হবে তারও কোনো ব্যাপার নেই, ঠিক আছে, আলাদা দিকেও হতে পারে। যেরকম তুমি ছবিতে দেখতে পাচ্ছ এটা এই দিকে তো এটা এই দিকে, আবার এটা এই দিকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলাম যে একরেখীয় ভেক্টর কি, একরেখীয় ভেক্টর হওয়ার শর্ত একটাই, যে তারা হয় সমান্তরাল থাকতে হবে নয়তো একই রেখার উপর অবস্থিত। একই রেখার উপর অবস্থিত যেরকম ধরো এই যে এই ভেক্টরটা এবি ভেক্টর আর সিডি ভেক্টর, ঠিক আছে, একই রেখার উপর অবস্থিত, কারণ কিন্তু তাদের দিক আলাদাও হতে পারে আবার একই দিকেও হতে পারে, ঠিক আছে। এরকমও হতে পারতো যে বিসি ভেক্টরের অভিমুখ ওই দিকে, একই দিকেও হতে পারে আলাদা দিকেও হতে পারে, মান একই হতে পারে মান আলাদাও হতে পারে, ঠিক আছে। কিন্তু শর্ত কি, শর্ত তারা সমান্তরাল হতে হবে অথবা একই রেখার উপর অবস্থিত হতে হবে, ঠিক আছে।
এবার একতলীয় ভেক্টর কি, যেটা একই সমতলে থাকবে। যেরকম এই এই যে কাগজটা দেখতে পাচ্ছ, এই কাগজের তলেই যদি আমি এরকম 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 ভেক্টর আঁকিয়ে দিই, ঠিক আছে, তো যাদের মান দিক সবগুলো আলাদা, ঠিক আছে, তারা কিন্তু একতলীয় ভেক্টর হবে। কেন? কারণ একতলীয় ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে তাদেরকে একই তলে থাকতে হবে, যেরকম কাগজের তলে আছে। তো সুতরাং এরা একতলীয় ভেক্টর, একতলীয়, ঠিক আছে। তো এবার একক ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। একক ভেক্টরটা কি বোঝাচ্ছে? একক ভেক্টর বোঝাচ্ছে যে ভেক্টরের মান 1, ঠিক আছে, মান 1, তাকে বলা হয় একক ভেক্টর, ঠিক আছে। তো একক ভেক্টর দ্বারা, কথাটা মাথায় রাখবে, একক ভেক্টর দ্বারা মেইনলি আমরা দিক বুঝাই। কোনো ভেক্টরের দিক বোঝাতে একক ভেক্টর কথাটা ইউজ করা হয়, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ওই ভেক্টরটার দিক, আর কিছুই নয়, ওই ভেক্টরটার দিকটাকেই বলা হয় একক ভেক্টর। ওর মান যেহেতু 1, ঠিক আছে, মান সবসময় 1 মাথায় রাখবে। এবার কোন একটা ভেক্টর যে আছে সেই ভেক্টরকে প্রকাশ করার কি করে করতে হয়? কোন একটা ভেক্টর ইজ ইকুয়ালস টু ওই ভেক্টরটার মান, এই যে এ ভেক্টর তার মড, এর মানে কি? এর মানে তো মান হয়। ওই ভেক্টরটার মান ইনটু তার কি, তার একক ভেক্টর, ঠিক আছে। তাহলে একক ভেক্টরকে আমরা এন এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর সমান সমান কি হতে পারে? কোনো একটা ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরটার মান। এখান থেকে আসছে ব্যাপারটা, কারণ ভেক্টর সমান সমান ভেক্টরের মান ইনটু একক ভেক্টর। তাহলে একক ভেক্টর ইজ ইকুয়ালস টু কী হবে? ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান, ঠিক আছে। তো এবার ভেক্টর যোগ, এই যে একটু আগে শেখালাম যে স্কেলার যোগ আর ভেক্টর যোগ কিন্তু আলাদা রকম হয়। স্কেলার যোগ আমরা সাধারণ যোগ যেভাবে করে সেইভাবে করি, আর ভেক্টর যোগের একটা ভেক্টর অ্যালজেব্রার থ্রুতে করতে হয়। সেই ভেক্টর অ্যালজেব্রা আমরা এখন শিখব। যেরকম ধরো এই ভেক্টর যোগের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। তো ত্রিভুজ সূত্র যে আছে সেই বিবৃতিটা বই থেকে পড়ে নেবে, বিবৃতি পরীক্ষায় আসে না, তাও বই থেকে পড়ে রাখবে, আসতেই পারে। তো দেখে নাও, ছবিটা আগে দেখে নাও কী কী বলেছি। দেখো এখানে বলেছি এই যে লাল চিহ্ন দিয়ে যেটা আঁকিয়েছি সেটা কি হয়েছে? ও এ, এটা হলো একটা ভেক্টর, ঠিক আছে। সেই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টরের মান কি? মানে স্কেল দিয়ে মাপলে যেটা হবে সেটাই হলো এ ভেক্টরের মান। আর দিক কি? দিক হচ্ছে ও থেকে এ এর দিকে, ঠিক আছে। এবার এ বি হচ্ছে আর একটা ভেক্টর, এ বি হলো আর একটা ভেক্টর, ঠিক আছে। এবার এই দুটো ভেক্টরের আমরা যোগ করব, ঠিক আছে। তো এবার তোমার মনে প্রশ্ন হতে পারে যে এই ভেক্টরটাকে এইখানেও তো দেওয়া যেতে পারতো, ঠিক আছে, এখানেও তো দেওয়া যেতে পারতো। তো অবশ্যই এখানেও দেওয়া যেতে পারতো, কিন্তু ভেক্টরের যে ত্রিভুজ সূত্রটা আছে সেই ত্রিভুজ সূত্রটা বলছে যে দুটো ভেক্টরকে এমনভাবে নিতে হবে যেন ওই যে দুটো ভেক্টর আছে সেই দুটো ভেক্টর যেন একটা ত্রিভুজের পরপর দুটো বাহুর হয়, ঠিক আছে। যেরকম তুমি যদি এইটা আর এইটা নিতে তাহলে কি হতো? পরপর দুটো বাহু কি করে হতো? দেখো পরপর দুটো বাহু হতো না, কেন? কারণ এইটার যে দিক এটার দিক এই দিকে, আর এটার যে দিক এটার দিক এই দিকে হয়ে যাচ্ছে, তাই না? পরপর দুটো বাহু বলতে কি বোঝাচ্ছে আমি বলছি। ধরো এটা একটা ত্রিভুজ, তো এবার এই ত্রিভুজের পরপর দুটো বাহু বলতে বোঝাচ্ছে যে এই বাহুটা এইদিকে যদি মুখ করে থাকে তাহলে এটার দিক হবে এই দিকে, তার মানে একই দিকে যাচ্ছে, ঠিক আছে। এইখান থেকে যেমন তুমি হাঁটা শুরু করলে যেদিকে হয়, এখান থেকে হাঁটা শুরু করলে এই দিক দিয়ে যাচ্ছ, ঠিক না? তো একই দিকে থাকতে হবে। আর এই কেসে কি হতো? এই যে এই কেস, আরও ভালো করে আঁকাচ্ছি। ধরো আমি যদি এরকম করতাম, এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর, তাহলে কি ক্ষতি হতো? তাহলে দেখো, তাহলে হতো কি, তাহলে দেখো এখানে তো এরকম হচ্ছে না যে একই দিকে যাচ্ছে, এরকম তো হচ্ছে না। কারণ কারণ এটা এই দিকে যাচ্ছে, তার মানে তুমি যাত্রা শুরু করলে এই দিকে, তাহলে এই দিকে কী করে আসবে? এই দিকে তো আসতে পারছো না, দুটো তো আলাদা দিক হয়ে গেল। তাই জন্য আমি ওটা করলাম না, ঠিক আছে।
বিবৃতিটা কি বলে, আগে বিবৃতিটা বলে নিচ্ছি। ত্রিভুজ সূত্রের বিবৃতি, ত্রিভুজ সূত্রের বিবৃতি বলছে যে দুটি ভেক্টরকে যদি একটি ত্রিভুজের পরপর দুটি বাহুর দ্বারা চিহ্নিত করা যায়, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহুটি যেটি বিপরীত দিক থেকে গ্রহণ করা হবে সেটিই হবে ওই দুটো ভেক্টরের যোগফল। ঠিক আছে, মানে কি, মানে দেখো এইখানে কি বলা হয়েছে যে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, ঠিক আছে। এই ভেক্টরটা দেখো, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ না, এই ত্রিভুজটার পরপর দুটো বাহু দ্বারা নিয়েছে, মানে একই দিকে দিয়েছে, এই দিকেই যাচ্ছে, একই দিকে যাচ্ছে। সেইভাবে যদি নেওয়া হয় তাহলে তৃতীয় যে বাহুটা আছে, এই যে বাহুটা আছে, সেই বাহুটাকে কোন দিকে নিতে হবে, তার বিপরীত দিকে নিতে হবে। অর্থাৎ দেখো, যাচ্ছিলাম কোন দিকে, এই দিকে, এখানেও এই দিক, এখানেও এই দিক, কিন্তু এই যে বাহুটা, এই বাহুটা এই দিকে না নিয়ে, এই দিকে না নিয়ে কোন দিকে নিতে হবে, তার বিপরীত দিকে, এই দিকে নিতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি নিই তাহলে সেই যে তৃতীয় বাহুটা হলো, সেই তৃতীয় বাহুটাই হবে লব্ধি ভেক্টর, অর্থাৎ ওই যে এ আর বি যে দুটো ভেক্টর নিয়েছি সেই দুটো ভেক্টরের যোগফল হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এইখানে হচ্ছে এ ভেক্টর, এইখানে হচ্ছে বি ভেক্টর, একই দিকে গেছে, তাহলে ত্রিভুজের অন্য যে বাহুটা আছে সেই বাহুটাকে কিভাবে নিতে হবে, এই দুটো বাহু যে দিকে গেছে তার বিপরীত দিকে নিতে হবে। এই দিকে গেছে, এই দিকে গেছে, তো এটাকে আমি কোন দিকে নেব, এই দিকে নেব। ঠিক আছে, আমি কোন দিকে এই দিকে কেন নিলাম, কারণ এই দিক হলো তার এই দুটো দিকের কিন্তু বিপরীত দিক হয়ে গেল, তাই না? এই দুটো দিকের কি হয়ে গেল, বিপরীত দিক হয়ে গেল। আর যদি এইভাবে নিতাম তাহলে কি হতো, একই দিক হয়ে যেত। দেখো, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, তাহলে একই দিক হয়ে যেত, তাই না? তাহলে বিপরীত দিক হয়ে যেত। তাহলে এই দিকটা হলো কি দিক, বিপরীত দিক। তো সিটা হচ্ছে লব্ধি ভেক্টর। ঠিক আছে, আর এই লব্ধি ভেক্টর এর মানটা কি হবে, মানটাকে আমি কিভাবে প্রকাশ করব, দেখো ওবি, শুধু ওবি দিয়েও প্রকাশ করা যেতে পারে, আবার ওবি ভেক্টর যে আছে সেই ভেক্টরের মড দিয়েও প্রকাশ করা যেতে পারে। ঠিক আছে, আবার দেখো সি যে ভেক্টরটা আছে, সি ভেক্টরের মড দিয়েও প্রকাশ করা যেতে পারে, শুধু সি দিয়েও প্রকাশ করা যেতে পারে। ঠিক আছে, সবই কিন্তু মান বোঝাচ্ছে। ওকে, তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই দুটো ভেক্টরকে যোগ করলে যে সি ভেক্টরটা পাচ্ছি সেই লব্ধি ভেক্টর, একে বলা হয় লব্ধি ভেক্টর। ঠিক আছে, যোগফলকে বলে লব্ধি। তো এই যে লব্ধি ভেক্টর, সেই লব্ধি ভেক্টরের মান বের করব আর দিক বের করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কাজ। তো মান বের করার অর্থ কি, মান বের করার অর্থ হচ্ছে যে এই যে আমরা ওবি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে রেখাটা দেখতে পাচ্ছি, এই রেখাটার দৈর্ঘ্যটাই হচ্ছে এই লব্ধি ভেক্টরটার মান। ঠিক কিনা, কারণ আমরা জানি যে কোনো ভেক্টরের মান বলতে বোঝায় ওই ভেক্টরটার যে স্কেল দিয়ে মাপলে যে দৈর্ঘ্যটা পাবো সেটা হবে তার মান। ঠিক আছে, তো এইবার আমরা সেই মানটাই বের করব। তো দেখো, মান বের করতে গেলে কি হচ্ছে, এই যে একটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ ও বিডি, যেখানে আমি দেখো আঁকানোর ক্ষেত্রে কি হয়েছে, আমি এরপরে কি করেছি, এরপরে বি পয়েন্ট থেকে এর ওপরে একটা লম্ব টেনে দিয়েছি 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি লেখা আছে। ঠিক আছে, তো বি পয়েন্ট থেকে ও এ যে আছে, ও এর বর্ধিতাংশের ওপর একটা লম্ব টেনে দিয়েছে। এগুলো তোমরা জ্যামিতির ক্লাস 10-এ জ্যামিতিতে শিখেছো, জ্যামিতির ভাষা কি, যে কি করা হলো, বি বিন্দু থেকে ও এ এর বর্ধিতাংশের উপর একটি লম্ব টানা হলো। ঠিক আছে, এটা হলো আমরা অঙ্কনে করছি, এটা আমরা এক্সট্রাভাবে আঁকছি, কেন আঁকছি সেটাও বুঝতে পারবে। ঠিক আছে, তো লম্ব টানা হলো, তাহলে এটা যদি লম্ব টানি তাহলে তুমি ত্রিভুজ ও বিডি, এই ত্রিভুজটার দিকে খেয়াল করো, ও বিডি, এটা একটা কী ত্রিভুজ হয়ে গেল, সমকোণী ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে এটার লেন্থ বের করা, দৈর্ঘ্য বের করা। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজটা আমরা পেলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটা কি হলো, অতি হয়ে গেল। ঠিক আছে, অতি হয়ে গেল, তাহলে আমি বলতেই পারি যে ওবি স্কোয়ার, অর্থাৎ এটা যেটা আছে ওবি স্কোয়ার
সমান সমান কী করতে পারি, ওডি স্কোয়ার করতে পারি প্লাস বিডি স্কোয়ার করতে পারি, ঠিক কিনা? কারণ অতি স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাই জন্য আমি কি করলাম, ওবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো তুমি এটা যখন দেখবে তখন সাথে সাথে ওই ছবিটা আগেই কিন্তু খাতায় এঁকে নেবে, ঠিক আছে? খাতায় একটু আগেই এঁকে নেবে, এঁকে নিয়ে তারপরে এটা খেয়াল করবে। তাহলে ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এই যে ওডিটা আছে, ওডি ইজ ইকুয়ালস টু আবার কি, ওডিটা কি, ওডি মানেই তো আবার ওএ প্লাস এডি, তাই না? তাই জন্য আমি কি করলাম, ওডির জায়গায় কি করলাম, ওডির জায়গায় লিখলাম ওএ প্লাস এডি, তার স্কোয়ার হয়ে গেল। এবার তাহলে কি করলাম, এবার দেখো এটাকে জাস্ট ভাঙলাম, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, ঠিক আছে? ভাঙলাম, হয়ে গেল। এবার ভাঙার পরে দেখো, খেয়াল করে দেখো এখানে ওএ আছে, এডি আছে, বিডি আছে, তাই তো? ওএ এডি বিডি, খেয়াল করো। ওএ এ লেন্থটা তুমি জানো, এডি এডি এই লেন্থটা কি জানো? এই লেন্থটা কিন্তু জানো না। কেন জানো না? কারণ এটা তো অঙ্কনের মধ্যে পড়ছে, তাই না? এটা আমরা এক্সট্রা করে এঁকেছি। এই লেন্থ কি আমার জানা আছে? এই লেন্থ কিন্তু আমার জানা নেই। আর বিডি এই লেন্থটাও কি আমার জানা আছে? এই লেন্থটাও জানা নেই। তাহলে ওখানে কিন্তু আমরা এক্সট্রা একটা টার্ম পেয়েছি যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার কিন্তু পেয়েছি, তাই না? এই দুটো টার্ম এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার কিন্তু পেয়েছি। দেখো পেয়েছি কি পাইনি, দেখো পেয়েছি তো, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার পেয়েছি। তাহলে এবার এই এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তার মানে কি, এটা স্কোয়ার এবি স্কোয়ার। কেন? কারণ দেখো এই যে ত্রিভুজটা, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার মানেই তো এটা স্কোয়ার হবে, কারণ এটা হচ্ছে কি অতি, এই যে এবিটা তো অতি, ঠিক আছে? তাহলে হয়ে গেল। আচ্ছা, তোমরা অতি মানে কোনো একটা সমকোণী ত্রিভুজ, এটা এখানে একটা এক্সট্রা আলোচনা করছি, কোনো একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের অতির সংজ্ঞা দিতে পারবে যে অতি কোনটা? এটা ধরো এইটা ধরে নাও 90 ডিগ্রি, আর এটা ধরে নাও থিটা, ঠিক আছে? তাহলে অতি কোনটা বলতে পারবে? তো দেখো অতি যে আছে, অতির সংজ্ঞা হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের যে সমকোণটা আছে সেই সমকোণের বিপরীত বাহুকে সবসময় অতি বলা হয়। তাই জন্য এখানে অতি কোণটা হলো এটা হলো, কারণ এই ত্রিভুজের এটা হলো 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণের বিপরীত বাহু কোণটা হচ্ছে এটা হচ্ছে, তাহলে এটাই হয়ে গেল অতি, ঠিক আছে? আর এটা যদি থিটা হয় তাহলে, এটা যদি থিটা হয় তাহলে লম্ব কোণটা হবে বলো তো? লম্ব হবে কিন্তু থিটা কোণের বিপরীত বাহু, বিডি কিন্তু লম্ব। লম্ব কোণটা হয় থিটা কোণের বিপরীত বাহুটা কিন্তু লম্ব হয়। এবার থিটা যদি আমি এটাকে বলতাম তাহলে লম্ব কোণটা হতো, তাহলে কিন্তু এডি লম্ব হতো, ঠিক আছে? ওকে, এবার এবার আমরা কোথায় কোথায় ছিলাম? এবার আমরা এই যে এই জায়গাটা ছিলাম যে এডি স্কোয়ার পেয়েছি আর বিডি স্কোয়ার, দুটো টার্ম পেয়েছি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। সেটাই কোস্ট আমি কি লিখতে পারি, এবি স্কোয়ার লিখতেই পারি। কেন লিখলাম? কারণ এডির লেন্থটা আমার জানা নেই, বিডির লেন্থও আমার জানা নেই, কিন্তু সমকোণী ত্রিভুজের আইডিয়া থেকে আমরা পেয়ে গেলাম যে এই দুটো স্কোয়ার মানেই কি এবি স্কোয়ার, এটার স্কোয়ার, ঠিক আছে? তাই জন্য আমি পরের জায়গায় এই দুটোকে এক করলাম, এক করার পরে এই দুটোর জায়গায় আমি এবি স্কোয়ার বসিয়ে দিলাম, ঠিক আছে? এইবার এই টার্মটার দিকে খেয়াল করো। এই টার্মটায় কী বলেছি যে সব কিছু কিন্তু সেম টু সেম আছে, এই লাইন থেকে এই লাইন কিন্তু সেম টু সেম আছে, শুধু এডির জায়গায় আমি এবি কস থিটা বসিয়েছি, এডির জায়গায় এবি কস থিটা বসিয়েছি। কেন বসিয়েছি? কেন? কারণ দেখো এই জিনিসটা আগে আলাদাভাবে আলোচনা করে দিচ্ছি। ধরো কোনো একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার অতির দৈর্ঘ্য ধরে নাও এ আছে, ঠিক আছে? অতির দৈর্ঘ্য কত আছে? এ আছে। আর এটা ধরে নাও থিটা বলে দিয়েছে। এবার তোমার কাছে জানতে চেয়েছে যে
এইটা কি আর এইটা কি, ঠিক আছে, লম্বটা কত হবে আর ভূমিটা কত হবে, ঠিক আছে। তো দেখো, এটা আমরা কিন্তু ওই ভেক্টরের মানে যখন সার্কুলার মোশন পড়াচ্ছিলাম তখন কিন্তু বলেছি যে দেখো, এই যে এ হয় মানে অতি যে আছে, সেই অতির সঙ্গে থিটা যেদিকে আছে, থিটা কোনখানে আছে, এইখানে আছে থিটা, সেই থিটার সঙ্গে যে লাগানো বাহুটা, এই থিটার সঙ্গে কে লাগানো আছে, এক তো অতি আছে আর একটা এইটা আছে, ঠিক আছে। তো সেটা হয় এ কস থিটা, আর যে অপরটা সেটা হয় এ সাইন থিটা, ঠিক আছে। তার মানে কোনো একটা সমকোণী ত্রিভুজের যদি অতি আর যে কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, অতি আর যে কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে আমরা ভূমি আর লম্ব বের করতে পারবো, ঠিক আছে। ওকে, তো এবার খেয়াল করো, আমি এইখানে কি করেছি, এডির জায়গায় এ বি কস থিটা লিখেছি, এডির জায়গায় কি লিখেছি, এ বি কস থিটা। কেন, দেখো, এই যে এডি, এডির লেন্থটা কি তোমার জানা আছে, জানা নেই, ঠিক আছে। আচ্ছা, তার আগে থিটার পরিচয়টা দিয়ে নিই, থিটা কি জিনিস। থিটাটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। থিটা কি, থিটা হলো এ আর বি এর মধ্যবর্তী কোণ, মানে এই যে দুটো ভেক্টর আছে এই দুটো ভেক্টরের মাঝের কোণ। তো তখন তোমার মনে হতে পারে যে স্যার এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, তাহলে তার মাঝের কোণ তো এটা হওয়া উচিত, তাহলে স্যার আপনি এটাকে কেন বলছেন, এটা প্রশ্ন হওয়া উচিত। তো দেখো কেন বলছি, কারণ এর যে দিক, এর দিক কোনটা, এর দিক কিন্তু এইটা, অর্থাৎ এইটা, তাই না। আর বি এর দিক কোনটা, বি এর দিক এইটা। তাহলে অ্যাঙ্গেল কার মধ্যে হয়, দিকের মধ্যে হয়, মানের মধ্যে থরি হয় অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কার মধ্যে হয়, দিকের মধ্যে হয়। তাহলে এই দুটো দিকের মধ্যে অ্যাঙ্গেল কোনটা, এইটা, ঠিক আছে। এটা কিন্তু নয়, কারণ এই দিক দুটো বিপরীত দিক হয়ে গেল, এই দিক দুটো কিন্তু আলাদা দিক হয়ে গেল, ঠিক আছে। তাই জন্য আমি অ্যাঙ্গেল থিটা এইখানে নিয়েছি। এবার এডি সমান এবি কস থিটা কেন লিখলাম, দেখো, এই যে এডি আছে, এডি তো জাস্ট একটা আঁকানো জিনিস, অঙ্কনের জিনিস, ওটার লেন্থ আমি জানি না। তো এডির যাই, কিন্তু আমি এটার লেন্থ জানি, অর্থাৎ অতি এর লেন্থ জানি, থিটা এটাও জানা জিনিস, ঠিক আছে। তাহলে একটু আগে যেটা তোমাদের ওই বললাম যে কোন একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের যদি অতি আর যে কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, যেখানে দেওয়া আছে এই দেখো অতিটা তো দেওয়া আছে বি, অ্যাঙ্গেলও দেওয়া আছে থিটা, যে কোনো একটা অ্যাঙ্গেল আর অতি যদি দেওয়া থাকে তাহলে অপর দুটো কিন্তু আমরা বের করতে পারবো। তার মানে এডি যেটা আছে, এডি আমি বের করতে পারবো কি করে, যে এডি ইজ ইকুয়ালস টু এই যে অতি আছে, অতিটা কি, অতিটা তো এইটা এবি, তাহলে এবি কি হবে, যেহেতু থিটার সঙ্গে লাগানো, তাহলে এবি কস থিটা হয়ে যাবে, এবি কস থিটা। তাহলে এডি কি হয়ে গেল, এডি ইকুয়ালস টু এবি কস থিটা। আর বিডি কি হবে, বিডি হবে এ বি সাইন থিটা হবে, কিন্তু বিডিটা হবে এ বি সাইন থিটা, আর এডিটা এডি হবে কি এ বি কস থিটা, ঠিক আছে। এবার দেখো, তাই জন্য আমি এ বি কস থিটা লিখে দিলাম, ব্যাস অ্যান্সার হয়ে গেল, সি স্কোয়ার ইকস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, ঠিক আছে। এটা হলো সূত্র, মাথায় রাখবে, যেখানে কি করেছি, এ আর বি এই দুটো ভেক্টর আছে, ওই দুটো ভেক্টরের যে লব্ধি, সেই লব্ধির কি হচ্ছে, লব্ধির কিন্তু বর্গ বেরোচ্ছে, এটা কিন্তু সি ছিল হচ্ছে লব্ধির ভ্যালু, আর এখানে কিন্তু সি স্কোয়ার বেরিয়েছে, তাহলে সি কি হবে, এই গোটাটার রুট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সি ইজ ইকুয়ালস টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, যেখানে থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। তোমাকে পরীক্ষায় কীরকম দেওয়া থাকবে, দুটো ভেক্টর দেওয়া থাকবে, এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া থাকবে, তাদের মধ্যবর্তী কোণও দেওয়া থাকবে, তোমাকে কী বের করতে বলবে, বলবে যে লব্ধির মানটা বের করো,
ঠিক আছে? তাহলে তোমাকে লব্ধির মানটা কী করে বের করতে হবে? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা দিয়ে। ঠিক আছে, এটা হলো অঙ্ক। এবার এবার কি লব্ধি ভেক্টর আর এ এর মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে আলফা। আলফা আমরা কি ধরেছি, এই দেখো ছবি দেখে দেখাচ্ছি। আলফা এখানে ধরা হয়েছে যে এই যে লব্ধি ভেক্টরটা হলো, সেই লব্ধি ভেক্টরের দিক সেটাই হচ্ছে আলফা। সেই দিকটা কি করে, যে এর সঙ্গে কি দিক করেছে সেটা আমি দেখতে চাইছি, যে এই এ ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেলে আছে আলফা, মানে কত অ্যাঙ্গেলে লব্ধি ভেক্টরটা আছে। ঠিক আছে, তবেই তো আমি দিক বের করতে পারবো, তাই না, যে এত অ্যাঙ্গেলে আছে। তাহলে আলফার মানটা আমি বের করব। তাহলে আলফার মানটি কি করে বের করতে পারি? আলফার মানটা ট্যান থিটা করে বের করতে পারি। ট্যান থিটা করলে কি হবে, এটা এই যে আমি অঙ্কনটা করেছি, এই অঙ্কনটা কেন করেছি বলো তো? এই অঙ্কনটা করেছি যাতে যাতে করে আমি এটাকে একটা সমকোণী ত্রিভুজ বানাতে পারি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ বানাতে পারি। কারণ তোমার তো গল্প কিন্তু এইটুকুর মধ্যে হচ্ছে, শুধু এইটুকুর মধ্যে কিন্তু গল্প, কিন্তু এটা কি সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ তো নয়। এটাকে সমকোণী ত্রিভুজ বানানোর জন্য আমি এই অঙ্কনটা করেছি। ঠিক আছে, তাহলে এবার ট্যান থিটা যদি করি, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, মানে বিডি বাই কি হবে, বিডি বাই ওডি হয়ে যাবে। এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, এটা হলো গোটাটা সমকোণী ত্রিভুজ। তাহলে থিটা বলছি, ট্যান আলফা, এই যে আলফা, এই আলফা মানটা বের করবো তো, তাহলে ট্যান আলফা করে দিই। ট্যান আলফা, ট্যান আলফা ইজ ইকুয়ালস টু কী হবে, লম্ব বাই ভূমি, লম্ব কত বিডি বাই ভূমি কত, ভূমি হচ্ছে ওডি, এই গোটাটা তো। তাহলে এবার বিডির জায়গায় কি লিখতে পারি, এই যে বিডির জায়গায় কি লিখতে পারি, এই যে এ বি যে আছে, সেই এ বি, থিটা তো এর সঙ্গে আছে, এর সঙ্গে তো থিটা নেই, তাহলে এর সঙ্গে যেহেতু থিটা নেই, অর্থাৎ বিডির সঙ্গে যেহেতু থিটা নেই, তাহলে সাইন থিটা হবে। তাহলে বিডি সাইন থিটা, অর্থাৎ বিডি ইকুয়ালস টু কী হবে, এ বি সাইন থিটা। এটা সমকোণী ত্রিভুজ, এটা থিটা আর এটা এ বি, তাহলে এটা কি হবে, এটা হবে এ বি সাইন থিটা। একটু আগেই তো বললাম এ বি সাইন থিটা, আর এটা কি এ বি কস থিটা, যেহেতু থিটা এর সঙ্গে আছে। তো সেই জন্য আমি ট্যান আলফার মানটা বের করছি। দেখো বিডি বাই ওডি, এবার বিডি মানে কি হচ্ছে এ বি সাইন থিটা, আর ওডি মানে কি, ওডি মানে ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি, এই যে এখানে দেখো ওডি মানে কি ও এ প্লাস এডি, তাই জন্য ও এ প্লাস এডি। এবার ও এর মান ও এ মানে এ, আর এডি মানে কি, এডি মানে এবি কস থিটা, এডি মানে কি হলো এডি মানে হয়ে গেল এবি কস থিটা। ব্যাস, তাহলে অ্যান্সার হয়ে গেল যে এবির জায়গায় এবির ভ্যালু কত হয়, এবির ভ্যালু হচ্ছে বি, আর সাইন থিটা তো সাইন থিটা, ও এর ভ্যালু এ প্লাস এবি মানে বি প্লাস কস থিটা। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা দিয়ে মানে এই ক্ষেত্রে আমি কি বের করলাম, এই ক্ষেত্রে আমি বের করলাম যে লব্ধিটা যেটা পেলাম, সেই লব্ধির সঙ্গে কার কোণ, এ ভেক্টরের কোণ কিন্তু। ঠিক আছে, আর লব্ধির সঙ্গে যদি বি ভেক্টরের কোণ বলতো তাহলে কি হতো, তাহলে হতো কি, তাহলে কিন্তু অন্যরকম হয়ে যেত। ঠিক আছে, এটা কিন্তু এ ভেক্টরের কোণ, অর্থাৎ যে ভেক্টরের কোণ বের করতে বলবে, সূত্রটা মনে রাখার উপায় বলে দিচ্ছি। যে ভেক্টরটার কোণ বের করতে বলবে, এই যে এটা হচ্ছে লব্ধির সঙ্গে এ এর কোণ, কিন্তু আলফা যেটা আছে, আলফাটা কি লব্ধির সঙ্গে এ এর কোণ, অর্থাৎ যে ভেক্টরটার সঙ্গে কোণ এইখানে কি হবে, তার কিন্তু অপরটা হবে, এ কিন্তু নেই, এখানে কি আছে, বি আছে। তাহলে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। ঠিক আছে, ওপরে বি সাইন থিটা, নিচে কি বি কস থিটা, আর এখানে কি হলো, প্লাস হিসেবে কি হলো, এ হলো। ঠিক আছে, এগুলো মনে করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। তো এই পর্যন্তই মেইনলি পড়া থাকলো। আর লব্ধি ভেক্টরটা সম্পর্কে একটু বলে দিই। লব্ধি ভেক্টর হচ্ছে অ্যাকচুয়ালি দুই বা তার বেশি ভেক্টরের যোগফলকে লব্ধি ভেক্টর বলা হয়। আর বাস্তব ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। ধরো একটা জলে, এটা হলো একটা নৌকো, এবার একজন দড়ি দিয়ে এইদিকে টানছে আর একজন দড়ি দিয়ে এইদিকে টানছে, তাহলে নৌকো কোন দিকে যাবে,
এটা তো দিক, মান আর দিক দুটোই কাজ করছে, ঠিক কি না? এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, কারণ টানা মানে কি? টানা মানে তো বল, আর বল কি? বল হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে এই দুটোর যে ভেক্টর, এই দুটোর যে লব্ধি যোগফল, সেটা কোন দিকে কাজ করবে? সেটা কিন্তু এই বরাবর, সি বরাবর কাজ করবে। অর্থাৎ নৌকাটা কোন দিকে এগিয়ে যাবে? নৌকাটা এদিকেও যাবে না, এই দিকেও যাবে না, সামনের দিকে এগিয়ে যাবে। সেটাই হচ্ছে লব্ধি বরাবর এগিয়ে যাওয়া, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকের পড়া থাকলো। আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো, এনজয় করেছো ক্লাসটা। এবার নেক্সট এগুলো তোমরা নোটস করে রাখবে আর ঠিকঠাকভাবে পড়াশোনা করবে, ওকে? আর সার্কুলার মোশনটা বারবার রিভিশনও দিতে থাকবে, সাথে সাথে নতুন পড়াটাও পড়তে থাকবে, ঠিক আছে? ওকে, গড ব্লেস ইউ।